হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা ফটোকপিয়ার নামের একটা ইন্দোনেশিয়ান সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির ক্যাটাগরি হচ্ছে মিস্ট্রি থ্রিলার সিনেমা। আর এই সিনেমাটার IMDb রেট কিন্তু অনেক ভালো, 10-এ 6.8। আর ইন্টারন্যাশনাল এই সিনেমাটার যে কনসেপ্ট সেটা কিন্তু অনেক প্রশংসিত হয়েছে। গল্পের যে কনসেপ্টটা, আর এটা 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত 20টার মতো ছোটখাটো অ্যাওয়ার্ড পেয়েছে। তো বুঝতেই পারছো সিনেমাটি ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই সিনেমার কাহিনীটা যদি আমি 2 লাইনে বলতে যাই, সেটা হবে হচ্ছে নর্মাল একটা ধার্মিক ফ্যামিলির মুসলিম মেয়ে, সেই মেয়েটা কারো টার্গেটে পড়ে যায়, তাকে মদ খাওয়ানো হয়, তার কাছ থেকে স্কলারশিপ কেড়ে নেওয়া হয়, তার শরীরের বিভিন্ন অংশের ছবি নেওয়া হয়, আর তারপর সে জানতে পারে কে এটা করেছে, কিন্তু তারপরেও তাকে উল্টো ক্ষমা চাইতে হয় তার কাছে, মানে ভিডিও করে ক্ষমা চাইতে হয় যে আমি যে অভিযোগটা এনেছি এটা মিথ্যা। আর এই সিনেমার কাহিনী খুবই বাস্তবসম্মত, আর এর কারণটা হচ্ছে একটা বাস্তব ঘটনা থেকে মূলত ইন্সপায়ার হয়ে সিনেমাটি তৈরি করা হয়েছে। তো এই সিনেমার শুরুতে আমাদের সুরিয়ানিকে দেখানো হয়, যে একটা ধার্মিক মুসলিম পরিবারের সন্তান বা আমার একমাত্র সন্তান, আর ওর বাবা মা ছোট্ট একটা রেস্টুরেন্ট চালায় যা দিয়ে ওদের সংসার চলে। আর বুঝতেই পারছো ইন্দোনেশিয়ান সিনেমা, এটা তো ইন্দোনেশিয়ারই একটা জায়গা হবে। তো সুরিয়ানি বা সুরি কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে, কিন্তু ওর বাবা চায় মেয়ে মানুষ এত পড়াশোনা বাদ দিয়ে মায়ের সাথে রেস্টুরেন্টে কাজ করুক, বিয়েতে দিয়ে দিই, তারপর ঝামেলা শেষ। বাট আমাদের সুরিয়ানি অনেক পড়ালেখা করতে চায়, আর তার মাও চায় তার মেয়ে আরো পড়াশোনা করুক। আর এখানেও লক্ষ্য সুরিয়ানি কিন্তু অনেক ভালো ছাত্রী, এবং সে রেগুলারলি স্কলারশিপ পায় সরকারের কাছ থেকে, এবং আমেরিকাতেও তার স্কলারশিপ পাওয়ার কথা চলছে। আর একবার যদি ওটা পেয়ে যায় সে বড় লেভেলে চলে যাবে। আর যেহেতু সুরিয়ানি স্কলারশিপের টাকা দিয়ে পড়ে, এজন্য ওর বাবাকে খুব বেশি ফোর্সও করতে পারে না, কিন্তু তারপরেও তিনি সুরিয়ানিকে অনেক বিষয়ে বাধা দেন। আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য, সুরিয়ানি কিন্তু কলেজের যে কালচারাল ফোক নাটক রয়েছে সেই নাটকে অভিনয় করে, আর ওই থিয়েটার গ্রুপের নাম হচ্ছে মাতাহারি। আর এখানে আরেকটা বিষয় না বললেই নয়, সুরিয়ানি কিন্তু মাল্টিপল ট্যালেন্টেড গার্ল। ও নাটক করতে পারে, নাটক লিখতে পারে, প্লাস ওয়েবসাইট বানাতে খুব বেশি এক্সপার্ট। টেকনোলজিতেও খুব বেশি এক্সপার্ট। বুঝতেই পারছো পরে কম্পিউটার সায়েন্স নিয়ে। তো ও করেছে কি, ওদের যে থিয়েটার গ্রুপের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা নিজে তৈরি করেছে। এর সাথে ওই থিয়েটার গ্রুপের যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সব নিজে হ্যান্ডেল করে। তো এরপর ওদের মেডুসা নামে নাটকটি স্টুডেন্ট থিয়েটার ফেস্টিভ্যালে প্রথম স্থান অর্জন করে, এবং এটা একটা বিশাল বড় ব্যাপার। আর ড্রামা শেষ হওয়ার পরে সুরিয়ানি করে কি, কলেজ থেকে কিচেনে তার মাকে সাহায্য করতে যায়। আর যেহেতু সুরিয়ানি পড়ালেখা করে, তারপর আবার ওর ব্যক্তিগত কিছু কাজ থাকে, তারপর আবার নাটকও করতে হয়, এই জন্য যেটা ওর বাড়ি ফিরতে একটু দেরি হয়, যেটা ওর বাবা একদমই পছন্দ করে না। আর এই কারণে তিনি সুরিয়ানিকে বকাঝকা করতে থাকেন। বাট সুরি তখন তাকে বলে, দেখো বাবা, বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে আমি যদি জড়িত থাকি তাহলে আমি অনেক বেশি এগোতে পারবো, এটা আবার কেরিয়ার বানাতে বেশি সুবিধা করবে। যত মানুষের সাথে আমার পরিচয় থাকবে, যত আমার সমাজ বড় হবে, তত আমার জন্য সুবিধা হবে। তো যাই হোক, পরের দিন আমরা দেখি কলেজে ওদেরকে তো ধুমধাম করে স্বাগতম জানানো হয়। মানে বুঝতেই পারছো পুরো জেলা থেকে বা পুরো দেশ থেকে প্রথম হয়ে এসেছে। আর কলেজের যে কালচারাল হেড টিচার ছিল সে জানায় যে তোমাদের এই ড্রামা তো জাপানে কিয়োটোতে অনুষ্ঠিত হওয়া এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালের জন্য নির্বাচিত হয়েছে। ভাগ্য ভালো হলে আমরা সবাই জাপান চলে যাচ্ছি এই পারফরমেন্স করার জন্য। তো বুঝতেই পারছো কত খুশির একটা ব্যাপার। আর এই থিয়েটার গ্রুপটা তখন এই খুশি সেলিব্রেট করার জন্য চিন্তা করে। আর এখানেও লক্ষ্য, এই থিয়েটার কিন্তু কলেজের টাকায় চলে না, মানে এত বড় একটা মনে করো যে অপশনাল জিনিস চালাতে অবশ্যই ইনভেস্টও লাগে। আর এই ইনভেস্টটা করা হচ্ছে রামা নামের একটা ছেলে, আর ও নিজেও থিয়েটারে কাজ করে, এই কলেজেই পড়ালেখা করে, প্লাস ফটোগ্রাফিং হচ্ছে ওর হবি। তো ওই রামা করেছে কি, এই খুশি সেলিব্রেট করার জন্য বাড়িতে একটা পার্টি অ্যারেঞ্জ করে। আর এদিকে সুরির কলেজের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে আমিন, আর সেও নিজেও একটা গরিব পরিবারের সন্তান। আর কলেজের খরচ চালাতে আমিন করে কি, কলেজের পাশে ছোট্ট একটা দোকান দিয়ে বসেছে, যেখানে ফটোকপি রয়েছে আর কম্পিউটার রয়েছে আর কি। আর সুরিয়ানিও পড়ালেখার জন্য আমিনের দোকানে ব্যবহার করে, কিন্তু এতে আমিন কখনোই সুরিয়ানির উপর বিরক্ত হয় না। আর তখনই সেখানে রামা আসে এবং সুরিয়ানিকে পার্টির জন্য আমন্ত্রণ জানায়। আর এর সাথে রামা এটাও জানায় যে ওর বাবা সুরিয়ানির বানানো যে ওয়েবসাইটটা রয়েছে, যেটা থিয়েটারের জন্য তৈরি করেছে, সেটা খুবই পছন্দ করেছে। আর এই কারণে তিনি তার ব্যবসার ওয়েবসাইটটিও সুরিয়ানিকে দিয়ে বানাতে চান। তো সুরিয়ানির এটা শুনে অনেক ভালো লাগে, বুঝতেই পারছো অনেক টাকার ব্যাপার। আর সুরিয়ানি তখন আমিনকেও পার্টিতে যেতে বলে। তো সুরিয়ানির কথা শুনে আমিনও রাজি হয়ে যায়, কিন্তু তখনই ওর পাশে বসে থাকা কলেজের একজন সিনিয়র, যার নাম হচ্ছে ফারা, সে সুরিয়ানিকে এই থিয়েটার মিয়েটার গ্রুপ বাদ দিয়ে পড়ালেখা আরো মনোযোগী হতে বলে। কারণ পরের দিনে সুরিয়ানির স্কলারশিপের ইন্টারভিউ, সেটাতে ফোকাস করতে বলে, যে আজকে তুমি পার্টিতে যাবে, কালকে তোমার হচ্ছে স্কলারশিপের ইন্টারভিউ। বাট সুরিয়ানি তো আকাশে উঠছে, সে কারো কথা শুনে না, এবং সন্ধ্যায় সুরিয়ানি করে কি পার্টির জন্য রেডি হয়। বাট ওর বাবা তো পার্টিতে যেতে দিতে চায় না। আর এখানে লক্ষ্য, রামারা কিন্তু আসলে মুসলিম নয়, বাট অনেক ধনী আর কি। তো ওদের মত টত পার্টি টার্টি অত তো ব্যাপার না, বাট ওদের ফ্যামিলির জন্য এটা একটা ব্যাপার। তবে তারপরে ওর বাবাকে বানিয়ে নেয়, বাট বাবা দুটো শর্ত দিয়ে দেয়, সেটা হচ্ছে পার্টিতে গিয়ে ভুলেও মদ খাওয়া যাবে না, আর রাত 9টার মধ্যে বাড়িতে ফিরতে হবে। তো সুরিয়ানি রাজি হয়ে যায়। আর এরপর সুরিয়ানি করে কি, আমিনের সাথে রামার বাংলোতে যায়। আর এত বড় বাংলো আর এত বড় আশেপাশের পরিবেশ দেখে ওরা তো মনে করো অবাক হয়ে যায়। আর এখানে আনগুন নামের একটা মেয়ে সবাইকে স্বাগত জানায়, আর ওই মূলত থিয়েটারের হেড পরিচালনা করে। আর এখানে আরেকটা খুশির খবর দেওয়া হয়, সেটা হচ্ছে জাপানে যে তাদের ফুল থিয়েটার টিম যাবে, ওখানে যত টাকা খরচ হবে সকল টাকা রামার ফ্যামিলি স্পন্সর করবে, মানে রামার বাবা মা স্পন্সর করবে। তো এই খুশিতে আরো ডাবল পার্টি। তো যাই হোক, পার্টির শুরুতে সুরিয়ানি কিছুটা গুটিয়ে থাকে, কারণ বুঝতেই পারছো তো কখনো পার্টিতে আসেনি। তারপর এত বড়লোকে পার্টি, আর খালি বড়লোক আর গরিবে পায় না, ফ্যামিলিরও একটা ব্যাপার থাকে।
থাকে। নর্মাল দেখবে যে অনেক গরিব ফ্যামিলির মেয়ে মনে করে অনেক ঘুম ভাঙ থাকে, আবার অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান দেখবে যে অনেক পর্দাশীল থাকে। এটা ফ্যামিলির উপর নির্ভর করে আর কি। তো আমাদের এই সুরিয়ানি ওরকম একটা ভদ্র ফ্যামিলিতে জন্ম নিয়েছে। তো এই জন্য এই জায়গাতে এসে আমাদের সুরিয়ানির কাছে ব্যাপারটা খুব আনকমফোর্টেবল লাগছে। তো আনগুন নামের মেয়েটি এই বিষয়টা লক্ষ্য করে এবং সুরিয়ানিকে কমফোর্টেবল করায়। আর তখন এই থিয়েটারের যে প্রোডাকশন ম্যানেজার, যার নাম হচ্ছে তারিক, সে করে ওই নাটকের ব্যবহৃত মেডুসার মাথা নিয়ে এসে নতুন একটা গেম খেলা শুরু করে। তো তারিক বলে এই মেডুসার মাথা আমি ঘোরাবো, যার দিকে মেডুসার মাথা থাকবে তাকে হুইস্কির অন দ্য রক শট খেতে হবে। অন দ্য রক শট বলতে বুঝিয়েছে যে মনে করো নর্মালি ড্রিঙ্কস তো কোনো কিছুর সাথে মিক্স করে খায়, কিন্তু এটাকে ডাইরেক্ট র খেতে হবে আর কি, অনেকখানি শট নিতে হবে। তো যাই হোক, এরপর তারিক মেডুসার মাথা ঘোরায়, আর মেডুসার মাথা তো ঘুরেই আমাদের সুরিয়ানির দিকেই ঘুরে। তো অনিচ্ছা সত্ত্বেও সমাজ রক্ষার্থে, মানে বুঝতেই পারছো এত বড় পজিশনে বড় মানুষকে কি ভাববে, এরকম একটা সিচুয়েশন আমরা সবাই পড়ি মাঝে মাঝে। তো সুরিয়ানিকে তখন হুইস্কির শটটা নিতে হয়। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, সুরিয়ানি তো বাপের জন্ম তোমার ড্রিঙ্কস করেনি। তো ড্রিঙ্কস করার পরে সুরিয়ানির যে ভালো লাগাটা কাজ করে, মানে গরিব পরিবারের সুরিয়ানের এরকম একটা পরিবেশ, এরকম একটা মনে করো ফিলিংস যখন আসেও করে কি একটার পরে একটা শট নিতেই থাকে, মানে ড্রিঙ্কস একটার পর একটা নিজে থেকেই নিতে থাকে। আর তখন আমিন, মানে ওই ফটোকপির যে ছেলে দোকানদার, ও তখন সুরিয়ানিকে বলে তুই দ্রুত বাড়ি ফিরে যা, চল বাড়ি যাই। বাট সুরিয়ানি এখন পুরো নেশার ঘরে রয়েছে। ও বাড়ি না গিয়েও করে কি ভিড়ের সাথে সবার মধ্যে নাচতে থাকে। অথচ পরের দিন কিন্তু ওর স্কলারশিপ রয়েছে। তো পরের দিন সকালে সুরিয়ানির ঘুম ভাঙে, ও দেখতে পাবে বাড়িতে রয়েছে। আর তখন ওর মনে পড়ে আজকে 9টায় তো আমার স্কলারশিপের ইন্টারভিউ, আর ততক্ষণে 9:30 বেজে গিয়েছে। তো সুরিয়ানির বাবা রাতে তো কিছু বলতে পারেনি, মেয়ে অবস্থায় এসেছে, অনেক বকাঝকা করতে চায়, কিন্তু সুরিয়ানি কোনো কথা না শুনে চলে যায়। তো এখানে তাড়াহুড়োতে সুরিয়ানি করে কি আগের দিন যে পার্টির পোশাকটা পরেছিল সেই পোশাকটা পরেই কলেজে চলে যায়। আর ওখানে গিয়ে দেখতে পায় মোটামুটি সবার স্কলারশিপের ইন্টারভিউ নেওয়া শেষ এবং স্কলারশিপ প্যানেলের মেম্বাররা বিরক্ত হয়ে ওর জন্য অপেক্ষা করছে। তো এখানে যারা ইন্টারভিউ নেবে তারা কিন্তু সুরির দুটো জিনিস লক্ষ্য করে। প্রথমত, সুরি এসেছে হচ্ছে দেরি করে ইন্টারভিউতে, এত বড় একটা স্কলারশিপের ইন্টারভিউ। দ্বিতীয়ত, এখানে এসেছে ডিস্কো পার্টির ড্রেস পরে। তো এই ব্যাপারটা প্যানেল মেম্বারদের মাঝে ওকে নিয়ে খারাপ একটা ধারণা দেয়। তো এরপর সুরিকে তারা জিজ্ঞাসা করে গতকাল তুমি কি পার্টিতে গিয়েছিলে? সুরিয়ানি তো পুরো চুপ হয়ে যায়। তারপর তারা আবারও জিজ্ঞাসা করে গতকালকে তুমি অনেক মদ্যপান করেছো? তো ও তো তখন অবাক হয়ে যায় যে এই প্যানেল মেম্বার এটা কিভাবে জানে। তো তারা তখন বলে যে তুমি জানো আজকে তোমার স্কলারশিপের ইন্টারভিউ রয়েছে, তুমি কিভাবে কাল রাতে পার্টি করে মদ্যপান করতে পারো? তো সুরি তখন বলে আপনারা এটা কিভাবে জানেন? তো তখন প্যানেল মেম্বাররা সুরিকে তার পার্টির ছবি দেখায় এবং এখানে দেখা যায় কেউ একজন সোশ্যাল মিডিয়াতে ওর মদ খাওয়ার ছবি পোস্ট করেছে এবং এটা আপলোড হয়েছে সুরিয়ানের নিজের ইনস্টাগ্রাম থেকে। মানে সুরিয়ানি তো পুরো অবাক, আমি ইনস্টাগ্রামে এটা কখন পোস্ট করলাম? তো তারা সবাই মনে করে যে সুরিয়ানি তো প্রচুর আনরেসপন্সিবল একটা মেয়ে, সে পার্টি করেছে, মদ খেয়েছে, নিজের ইনস্টাগ্রামে আবার পোস্ট করেছে। তো এর জন্য তারা করে কি ওর যে স্কলারশিপ অ্যাপ্লিকেশন সেটা বাতিল করে দেয়, যে এরকম একটা ইরেসপন্সিবল মেয়েকে তারা স্কলারশিপ দিতে চায় না। তো এই কথা শুনে সুরিয়ানির পায়ের তলা থেকে মাটি সরে যায় এবং সে বুঝতে পারে ইচ্ছে করে এই ছবিগুলো কেউ তার সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে। কিন্তু সুরির মনে এখন প্রশ্ন আসে কাল রাতে কি হয়েছে, কি এই কাজগুলো করতে পারে, কেন করতে পারে। কিন্তু গত দিনের পার্টিতে কি হয়েছে সুরির তো কিছুই মনে নেই, সে বাড়িতে কিভাবে এসেছে তাও তার মনে নেই। আর তখন আমিনকেও জিজ্ঞাসা যখন করে, আমিন বলে আমি তো 8টার মধ্যে পার্টি থেকে চলে এসেছি, তোকে তো আমি আসতে বলেছিলাম, এরপরে কি হয়েছে আমি তো জানি না। আর এরপর সুরিয়ানি যখন কলেজের ক্লাসেস ছিল তখন ওর টিচার জানায় যে ওর স্কলারশিপ বাতিল করা হয়েছে এবং সামনে থেকে যদি বেতন না দেওয়া হয় তাহলে পরের সেমিস্টারের পরীক্ষা দিতে পারবে না। তো আরেকটা ধাক্কা খেয়ে সুরিয়ানির মন খারাপ করে বাড়ি ফিরে আসে। আর এখানে শেষে দেখতে পায় তার বাবা তার সকল জিনিসপত্র বাড়ির বাইরে রেখে এসেছে এবং বাড়ি থেকে চিরতরে বের হয়ে যেতে বলে। তো এখানে আসলে কি হয়েছে, আগের দিন রাত 3টার সময় সুরিয়ানি বাড়িতে এসেছে এবং ওই সময় সে পুরো মদ্যপ ছিল এবং পুরো এলাকাতে এই ব্যাপারটা জানাজানি হয়ে গিয়েছে। আর এই কারণে সুরিয়ানির বাবার ব্যাপক সম্মানহানি হয়েছে। মানে বুঝতেই পারছো, সিম্পল একটা ফ্যামিলির মেয়ে, মুসলিম ফ্যামিলির মেয়ে মাঝরাতে যদি মদ খেয়ে পার্টি করে আসে ছেলেদের সাথে, ব্যাপারটা কিভাবে হবে? মনে করো শিল্পপতির মেয়ে হলে তো কোনো ব্যাপার না, বাট গরিব মানুষের পদে পদে প্রবলেম, অনেক ঝামেলা আছে। তো এখানে সুরিয়ানির বাবা আরো বলে আমি আর তোর মা দিনরাত পরিশ্রম করেছি তোর পড়ালেখার জন্য, আর তুই এগুলো করে বেড়াচ্ছিস। তার উপর সে এটাও জানতে পেরেছে যে স্কলারশিপও বাতিল হয়ে গিয়েছে। তো সুরির বাবা তখন ওকে বাড়ি থেকে বের করে দেয়। তো একটা রাতের ভুল কাজ সুরিয়ানির জীবন চিরতরে পাল্টে দেয়। আর কোনো উপায় না পেয়ে তখন সুরিয়ানি করে কি আমিনের দোকানের যে উপরে থাকার জায়গা রয়েছে সেখানে সে থাকতে শুরু করে। কিন্তু এরপর সুরিয়ানি যখন বাথরুমে যায় তখনও দেখতে পাও নিচে যে একটা টি শার্ট বা গেঞ্জি পরেছিল সেটা উল্টো করে পরানো। তো ও তো তখন পরে টাসকি খেয়ে যায়, এটা তো আমি উল্টো করে পরিনি, তার মানে গত রাতে আমার উপর কি আরো কিছু হয়েছে? মানে তুমি বুঝতেই পারছো এখানেও কি বোঝাচ্ছে, ওর কাপড় চোপড় খোলা হয়েছিল। তো এরপর সুরিয়ানি করে কি রিহার্সালের সব জায়গায় যায় এবং আনগুনকে জিজ্ঞাসা করে গত রাতে আমাকে বাড়ি থেকে পৌঁছে দিয়েছে। আনগুন তখন জানায় আমি তো এইভাবে যাই না, গত রাতে আমি অনলাইনে উবার থেকে ট্যাক্সি বুক করেছিলাম আর ট্যাক্সি ড্রাইভারই তোকে পৌঁছে দিয়েছে। তো আনগুনের পর সুরিয়ানিকে ট্যাক্সির বুকিং এর ডিটেলস পাঠায় আর সুরিয়ানি তখন সিদ্ধান্ত নেয় গত রাতে তার সাথে কি হয়েছে তার সব জানতে হবে। আর এরপর সে করে কি পার্টির ভিডিও দেখে এবং ঘটনাগুলোর সাথে কি কানেকশন রয়েছে সেটা বের করার চেষ্টা করে। আর তার খুব ভালো করে মনে রয়েছে সে তো কোনো সেলফি তোলেনি, অন্য কেউ তার ছবি তুলেছে এবং সেই ছবিটা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছে। আর অন্য কেউ যদি ছবি তুলে তাহলে তার মোবাইলে আমার ছবিগুলো এখন অবশ্যই থাকবে। তো এই জন্য সুরিয়ানি করে কি আমিনের কাছে যায় এবং বলে গতকালের পার্টি
পার্টিতে যারা যারা গিয়েছিল যে কোনো ভাবে ওদের সবার ফোনের ইনফরমেশন আমার লাগবে, এতে তুই আমাকে সাহায্য করবি। তো আমিন তখন হেসে উড়িয়ে দেয় এটা কিভাবে পসিবল। তো এরপর থেকে আমিন যেটা করে ওই দোকানে যেই প্রিন্ট করাতে আসে আমিন বলে ওয়াইফাই বন্ধ রয়েছে, তোমাদের মোবাইল করো কি আমার কম্পিউটারের সাথে ডাটা কেবল দিয়ে কানেক্ট করে দাও, তারপর সেখান থেকে ফাইল পেস্ট করো। আর ওই কম্পিউটারগুলো এমন ভাবে সিস্টেম করা রয়েছে দোকানের ওপর থেকে আবার আমাদের সুরিয়ানি করে কি তার কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে ওদের ফোনের সকল ফাইল ওর ল্যাপটপে কপি করতে থাকে। তো এইভাবে যেটা হয় ওদের দোকানে যতগুলো মানুষ আসছে সবার ফোনের সকল ফাইল আমাদের সুরিয়ানি পেয়ে যাচ্ছে, কিন্তু এটা কোনো বিশেষ কোনো লাভ হয় না কারণ ওর ছবিও কোথাও পায় না। আর তখন সুরিয়ানির হঠাৎ মনে পড়ে পার্টি শেষ হয়েছিল রাত 11:30টায়, তাহলে বাড়ি ফিরতে ফিরতে আমার 3.5 ঘন্টা লাগলো কেন, আমি 3টার সময় বাড়ি পৌঁছলাম কিভাবে, তাহলে এরপর আমার সাথে কি হয়েছে। তো এরপর সে যায় হচ্ছে আনগুনের সাথে ওই উবার কোম্পানির আউটলেটে, আর ওখানে এক্সিকিউটিভের সাথে কথা বলে গত রাতে ট্যাক্সির টাইম এবং রুট চেক করতে থাকে। আর ওখান থেকে সে জানতে পারে যে ট্যাক্সি সাউথ জাকার্তার কেনলি পার্কের কাছে প্রায় 2.5 ঘন্টা দাঁড়িয়েছিল। তো এরপর এক্সিকিউটিভ সেই ট্যাক্সি ড্রাইভারকে ডাকে যিনি খুবই বয়স্ক লোক ছিলেন। তো তিনি এসে সুরিয়ানিকে চিনতে পারেন এবং বলে তুমি তো অনেক বেশি মদ খেয়ে ফেলেছিলে, তোমার তো জ্ঞানই ছিল না, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়েছি। আর তখন এক্সিকিউটিভও বলে এই ট্যাক্সি ড্রাইভার অনেকদিন ধরে কাজ করছে, তিনি খুবই সুনামালা একজন ব্যক্তি, তিনি কোনো খারাপ কাজ করতে পারে না। তো এরপর আনগুন ড্রাইভারের কাছে জানতে চায় যে আপনি পার্কের কাছে কেন এতক্ষণ দাঁড়িয়েছিলেন। ড্রাইভার তখন বলে ট্যাক্সির টায়ার তো ফুটো হয়ে গিয়েছিল, আর তাছাড়াও উল্টো সুরিয়ানি মেয়েটা তো আমার ট্যাক্সিতে বমিও করে ফেলেছে, কিন্তু পরিস্থিতি বুঝতে পেরে আমি এটার জরিমানাও নেইনি, নিজের হাতে পরিষ্কার করেছি। তো এইসব কথা শুনে সুরিয়ানি আরো কনফিউজড হয়ে যায়। আর তখন সুরিয়ানির মনে হয় যে একজন মানুষ কতখানি মদ খেলে জ্ঞান হারিয়ে ফেলতে পারে। তো এটা জানার জন্য ও করে কি আমিনের সাথে বসে মদ খায়। ও মনে করে মোটামুটি 375 ml খায়, কিন্তু তারপরে ওর জ্ঞান হারায় না। তখনও বুঝতে পারে যে মদ খেয়ে আমার এই অবস্থা হয়নি, আমার মদের মধ্যে বা হুইস্কিতে কেউ কোনো নেশাদ্রব্য মিশিয়ে দিয়েছিল ইচ্ছে করে। তো সুরিয়ানি এই ব্যাপারে তারিককেই সন্দেহ করে, কারণ তারিকই তো ওকে হুইস্কি দিয়েছিল এবং এই খেলাটা শুরু করেছিল। তো এরপর সুরিয়ানি যখন তারিকের ফোন চেক করে তখন ওর আরো সন্দেহ হয়, কারণ তারিক নিজেও কোনো একটা নেশাদ্রব্য সেবন করে। তো সুরিয়ানি তখন করে কি হেড প্রফেসরকে এই বিষয়টা অভিযোগ জানায়, কিন্তু তিনি জানান সরাসরি কোনো ভালো প্রমাণ ছাড়া আমি কিছু করতে পারবো না। আর তারপর শুরু করে কি আনগুনকে জানায় যে তারিককে আমি সন্দেহ করছি। তো এরপরে তারা সবাই করে কি রামার বাড়িতে ওই দিন যে পার্টিটা হলো সেটার সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে, আর এখানে তারিকও ছিল, সবাই ছিল। তো এই ফুটেজ থেকে দেখা যায় তারিক আসলে নির্দোষ এবং তারিক যেটা করে ডক্টরের পরামর্শে ডিপ্রেশনের একটা ওষুধ খায়, আর এটাকে সুরিয়ানি মূলত নেশাদ্রব্য মনে করেছিল। এবং ওই সিসিটিভি ফুটেজ থেকে ওই পার্টিটাতেই তারিককে ডিপ্রেশনে রান্নাঘরে কাঁদতেও দেখা যায় এবং তারপর ওষুধ নিতেও দেখা যায়। তো তারিকের এই অসুস্থতার খবর যখন সবার সামনে ফুটেজগুলো আসে, কান্নাকাটির এইসব ফুটেজ যখন আসে, তারিক অনেক বিব্রত বোধ করে। আর এই কারণে সবাই সুরিয়ানিকে উল্টো দোষ করতে থাকে যে নিজে ইচ্ছে মতো মাল খেয়ে অকাম কোকাম করেছো, এখন সবাইকে ঝামেলায় ফেলাচ্ছ, আর এখানে তো স্পষ্ট দেখাই যাচ্ছে যে তুমি অনেক বেশি মদ খেয়ে ফেলেছিলে। তো এই কারণে সবাই এখানে সুরিয়ানিকেই দোষ দেয় যে তুমি নেশার ঘরে সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছো এবং তোমার সাথে যা হয়েছে তার জন্য তুমিই দায়ী। তো সুরিয়ানি এখানে মনে করে আরো ভরকে যে আরো কনফিউজড হয়ে যায়। আর এইদিকে রামার বাবা মা যখন জানতে পারে সুরিয়ানির স্কলারশিপ বাতিল হয়ে গিয়েছে আর এই কারণে সে সামনে হয়তো পরীক্ষা দিতে পারবে না, অ্যাটেন্ড করতে পারবে না, তো তখন রামার বাবা মা করে কি ওকে একটা অফার দেয়, তুমি আমাদের ওয়েবসাইটে কাজ করো, তোমার পুরো পরীক্ষার ফিস আমরা দিয়ে দেবো। তো এত খারাপ কিছুর মধ্যে একটা ভালো কাজ সুরিয়ানের সাথে হয়, কিন্তু এত কিছুর পরও সুরিয়ানের মাথায় একটু গোলমাল লাগছিল। সবই ঠিক আছে, আমি ড্রিঙ্কস করলাম, ড্রিঙ্কসের জন্য মাতলামি করলাম, ছবি পোস্ট দিলাম, সবই ঠিক আছে, কিন্তু আমার পরনে আমার টি শার্টটা, আমার গেঞ্জিটা কিভাবে উল্টা হলো, কেউ আমার গেঞ্জি খুলিয়েছে এবং তারপর আবার পরিয়েছে, এটা কিভাবে হলো। তো এরপর সুরিয়ানি আবারও ফুটেজ দেখে এবং পার্টির মধ্যে সে খেয়াল করে সে নিজে কখনোই তার পোশাক পরিবর্তন করেনি, মানে পার্টির সময় সে কখনোই পোশাক খোলেনি, পরিবর্তন করেনি, তার মানে ওই ট্যাক্সিতে যখন গিয়েছে ওই ট্যাক্সির ভেতরে ঝা হওয়ার কিছু হয়েছে। তো সুরিয়ানি এই বিষয়টা তদন্ত করার জন্য সেই কেনলি পার্কে যায় যেখানে ওই ট্যাক্সিটা থামা ছিল এবং পার্কের সুরি একটা পুতুল দেখতে পায়, মানে একটা মূর্তি দেখতে পায়, আর এই মূর্তিটার ছবি সুরিয়ানি একটু আগে রামার ফোনে দেখেছিল, মানে রামার ফোনটাও তো কপি করে রেখেছে ওর ল্যাপটপে। তো সুরিয়ানি তখন মনে করে এই পুতুলটা হয়তো রামার ফোনে এর জন্য রয়েছে কারণ ওর বাবা হয়তো এই পুতুলটা বানিয়েছে, মানে ওর বাবা একজন বিখ্যাত মৃৎশিল্পী, মৃৎশিল্পী মানে মরা শিল্পী না, আই মিন যারা ওই মাটির কাজ করে। কিন্তু এরপর যখন পুতুলটা দেখেও দেখতে পায় এখানে তো অন্য কারো নাম লেখা, তো এটা তো রামার বাবা বানায়নি, তাহলে রামার মোবাইলে এই পুতুলের ছবি কিভাবে আসলো। আর এরপরও করে কি রামার ফোনের ছবি আবারও চেক করে এবং জানতে পারে এই ছবিটা ওই দিনই রাত 1টার দিকে কেউ রামাকে পাঠিয়েছে। তো এবার সুরিয়ানি বুঝতে পারে ঘটনা কোথায় প্যাঁচ খেয়েছে। তো সুরির এখানে সন্দেহ হতে থাকে, তার মানে রামা সেই রাত ওই পার্কের ওখানে গিয়েছিল। আর তখন সুরির এটাও মনে পড়ে যে ও আনগুনের কাছ থেকে শুনেছিল সবাই চলে যাওয়ার পরে রামা নাকি পরবর্তী যে নাটকটা হবে সেই নাটকের সেট বানানোর জন্য চাঁদ তারা এবং আকাশের ছবি তুলতে হবে বলে গাড়ি নিয়ে বের হয়েছিল, কিন্তু আমিনের কাছ থেকে শুনেছিল ওই রাতে তো অনেক বৃষ্টি হয়েছিল, তাহলে আকাশের ছবি তোলার তো কোনো প্রশ্নই আসে না। তো সুরিয়ানির মাথায় তখন একটা ক্লু আসে, রামা কি আসলে তাহলে সেই রাতে সেটের জন্য ছবি তুলেছিল। আর তখন সেটের একজন লোক জানায় সকল ছবি তো প্যাক করা হয়ে গিয়েছে, ওগুলো তো এখন আমি দেখাতে পারবো না, খুলতে পারবো না। বাট তখন সুরিয়ানি বলে ওই সব ছবি আমাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে, এটা লাগবেই। আর তখন ওই লোকটা করে কি ঠিক আছে রামার কাছ থেকে আমি হোয়াটসঅ্যাপে নিচ্ছি, তারপর তোমাকে ছবিগুলো পাঠাচ্ছি, আই মিন যে সব ছবি প্রিন্ট হয়েছে সেগুলো আর কি তোমার প্যাক করেছে, কিন্তু হোয়াটসঅ্যাপের ফাইলটা তো রয়েছে। তো এরপর সুরিয়ানি করে কি আমিনের দোকানে গিয়ে ছবিগুলো চেক করতে থাকে এবং ছবিগুলো দেখে রাতের
কোনো গ্রহের মতো লাগছিল, কিন্তু প্রত্যেকটা ছবিতে যে গ্রাফিক্যাল প্রসেস করা রয়েছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল, মানে এডিট রয়েছে। আর সূর্য যেহেতু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, অনেক কিছু ধরতে পারে আর কি। কিন্তু সূর্যের মাথায় এখানে একটা প্রশ্ন আসে, ওই রাতে তো বৃষ্টি পড়েছিল, তাহলে রামা এই ছবিগুলো কিভাবে তুললো, কিভাবে পসিবল? তো ওই ছবিগুলো করে কি ইনভার্ট করে, আর তারপর সে বুঝতে পারে ছবিগুলোতে আকাশের নয়, এটা মানুষের শরীরের অঙ্গের ছবি। আর তারপর সূর্যানি করে কি সেই রাতের ছবিগুলো ইনভার্ট করে যখন রেজাল্ট গুলো দেখে সবাক হয়ে যায়। অ্যাকচুয়ালি যে ছবি দেখে মনে হচ্ছে আকাশের গ্রহ, এটা আসলে সূর্যের পিঠের ছবি। মানে এখানে যে গ্রহগুলো মনে হচ্ছে সাদা সাদা, এটা হচ্ছে সূর্যের পিঠের জন্মদাগার তিল। বিষয়টা আমি বুঝিয়ে বলি, আমরা তো নর্মালি জাস্ট ছবি তুলি, হালকা একটু কালার করে ছেড়ে দিই, বাট একটা ছবিরও অনেক কাহিনী থাকে। একটা ছবিকে কিন্তু বিভিন্নভাবে রিক্রিয়েট করা যায়, ইভেন ভিডিও রিক্রিয়েট করা যায়। কিভাবে আমরা যে অ্যানিমেটেড সিনেমাগুলো দেখি একবারে মানুষের মতো নড়াচড়া করে, ওগুলো কিন্তু মানুষ দিয়েই করে, ক্যামেরা দিয়েও ভিডিও করানো হয়, তারপর নেগেটিভ করে সেগুলোর উপর কাজ করে তারপরে কিন্তু ওই নড়াচড়াগুলো মানুষের মতো করা হয়। আই মিন ওগুলো একটু হাই প্রোফাইল কাজ আর কি, প্রফেশনাল কাজ। তো এরকম একটা কিছু হয়েছে কি, ওর শরীরের ছবি তুলে সেটা প্রসেস করে এরকম আকাশের নক্ষত্র বা একটা কিছু বানিয়ে ফেলেছে। মানে কালো জিনিস তিল, পিঠের দাগ, এগুলো সাদা দেখা যাচ্ছে, সাদা জিনিস কালো দেখা যাচ্ছে। তো এইভাবে ও আকাশ বানিয়ে ফেলেছে। তো এই বিষয়টা বোঝার পরে আমাদের সূর্যানি বুঝতে পারে রামা ওই রাতে আমার কাপড় খুলে ছবি তুলে নিয়েছে। আর তারপর ছবি তুলে সেখানে গ্রাফিক্যাল প্রসেস করে মডেল অ্যারেড ডিজাইন বানিয়েছে। আর এরপর সূর্যানি করে কি নিজের পিঠের ছবি তুলে রামার তোলা ছবিগুলোর সাথে আবার মিলিয়ে দেখে এবং দেখতে পাই এগুলো ম্যাচ করেছে, এবং সূর্যের সন্দেহ এবার বিশ্বাসে বদলে যায়। আর এরপর সূর্য এবার জানতে চায় আর কোন অঙ্গের ছবি রামার কাছে রয়েছে। তো এই জন্য সে রামার মোবাইলটা আবারও হ্যাক করতে চায়, আর এই কারণে আমিনের সাহায্য প্রয়োজন। তো আমিন এরপর রামাকে বলে, রামা, ড্রামার যেসব ফাইল তুমি কপি করতে বলেছিলে সেগুলো তো আমার কাছ থেকে ডিলিট হয়ে গিয়েছে, তো তুমি তোমার ফাইলগুলো আবার দিও, তাহলে আমি সেগুলো প্রিন্ট করে দেবো। এরপর রামা করে কি আমিনের কম্পিউটারে নিজের ইমেলটা খোলে। আবার আমিনের কম্পিউটার তো সূর্যানির ল্যাপটপের সাথে কানেক্টেড ছিল, তো সূর্যানির ল্যাপটপে ওই মেলটা ওপেন হয়। আর এরপর আমিন করে কি দোকানের কারেন্ট লাইনটা বন্ধ করে দেয়, যে সমস্যা হয়েছে। তো কম্পিউটার বন্ধ হয়ে যায়, রামা তো সেখান থেকে চলে যায়। কিন্তু ওদিকে সূর্যানির কাছে কিন্তু ইমেলের কানেকশন রয়েছে, ওটা তো ল্যাপটপ, ওটাই তো কারেন্ট যায়নি। আর এদিকে রামা যাওয়ার আগে আমিনকে বলে যায়, নতুন নতুন মাছের ছবি আসলে আমাকে দিস। আর ওপর থেকে সূর্যানি রামার এই কথাটা শুনতে পায়, কিন্তু এই কথার অর্থ বুঝতে পারে না। তবে এটাও বুঝতে পারে যে আমিনের সাথে রামার তো অবশ্যই কোনো চুক্তি রয়েছে, যেটা অবশ্যই ভালো কোনো চুক্তি নয়। তো সূর্যানি নিচে আমিনকে জিজ্ঞাসা করে। প্রথমে আমিন তো একেবারে অস্বীকার করে, কিন্তু তখন সূর্যানি করে কি আমিনকে ব্ল্যাকমেল করা শুরু করে, যে তুই আমাকে হেল্প করেছিস এসব ব্যাপারে, আমি কিন্তু এটা সবার কাছে বলে দেবো। তো তখন আমিন বলে যে না, আমার ব্যবসা লাট্টু উঠাইস না। আমিন করে কি ড্রয়ার থেকে একটা হার্ড ডিস্ক বের করে যেখানে মেয়েদের আপত্তিকর কিছু ছবি ছিল। তো এখানে সূর্যানি বুঝতে পারে যে আমিন শুধুমাত্র আমার কথাতে পোলাপানের মোবাইল কপি করে না, এই দোকানে যত ছেলে মেয়ে আসতো সবার ফোনের সবকিছু কপি করা হতো এবং এখান থেকে ওই গোপন জিনিসগুলো রামাকে দেওয়া হতো। আর রামার এটা হচ্ছে একটা নেশা, যেহেতু বড় লোক কিছু একটা তো করতে হবে, এটা ওর নেশা। মানুষের গোপন জিনিস দেখা, মানুষের শরীরের অংশ দিয়ে তারপর ইফেক্ট দিয়ে মডার্ন আর্ট বানানো। নর্মালি কিন্তু এগুলো অন্যভাবে বানানো যায়, বাট এটা ওর নেশা আর কি, সাইকো টাইপের। তো যাই হোক, হার্ড ডিস্কে সূর্যানি তখন তার নিজের ছবিও পায়। আর এতে সূর্যানি অনেক রাগ হয়ে যায়, সে ওখান থেকে চলে যায় যে আমিন ওর এত ভালো বন্ধু, ওর ছবি ওকে দিয়েছে। আর এদিকে রামার জিপিএস থেকে সূর্যানি জানতে পারে যে ওই রাতে রামা কেনলি পার্কে গিয়েছিল, আর তারপর সেখানে হয়তো ট্যাক্সিতেই সূর্যানির কাপড় খোলার ছবি নিয়েছিল। আর রামার ছবিগুলোর মধ্যে সে একটা ট্যাটুর ছবি পায়, যেটা কোনো একটা ড্রামায় ব্যবহার করা হয়েছিল পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো সূর্যানি তখন মনে হয় এরকমই একটা ট্যাটু তো ফারাওর পিঠে সে দেখেছিল। ফারা মানে যে মেয়েটি আমাদের সূর্যানিকে বলেছিল যে এইসব নাটক মাটক বাদ দিয়ে পড়ালেখায় মন দাও। তো এর মানে এই কলেজের আরো অনেক মেয়ে রামার অপকর্মের শিকার। তো এরপর শুরু করে কি ফারাওর সাথে দেখা করে, কিন্তু সবাই জেনে যাওয়ার ভয়ে ফারা শুরিকে সাহায্য করে না। আর এরপর কলেজের যে তোমার ওই কালচারাল টিচার ছিল তার সাথে আমাদের সূর্যানি দেখা করে এবং রামার ছবিগুলো দেয়। কিন্তু ওই নাট্য টিচার করে কি নিজের নাম বানানোর জন্য ওই সবগুলো ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড দেয়। আর এর ফলে পুরো কলেজের ছবিগুলো ছড়িয়ে পড়ে। আর এর সাথে সাথে রামার অসম্মান হয়। রামার বাবা মা যেহেতু অনেক বড় লোক, এই কলেজে ডোনেশন দেয়, তাদের অসম্মান হয়, কলেজের অসম্মান হয়। আর রামার পার্সোনালি খুব রাগ হয়ে যায় এবং রামার সিদ্ধান্ত নেয় যে সূর্যানিকে সে সবার সামনে ক্ষমা চাওয়াবে, নয়তো সূর্যানির উপর কেস ফাইল করবে। আর এটা করলে কিন্তু কলেজের আরো বদনাম হবে। এবং রামা সূর্যানির যে ছবি তুলেছে এটা সম্পূর্ণভাবে অস্বীকার করে এবং পুরো পরিস্থিতি সূর্যানির বিপক্ষে চলে যায়। এবং প্রিন্সিপালও তখন উল্টো সূর্যানিকে বলে যে রাতে বেশি উল্টা পাল্টা মদ খেয়েছো, তারপর আবল তাবল করে এখন তুমি সমস্যা বাজাচ্ছ। এবং প্রিন্সিপাল সূর্যানির বাবা মাকেও কলেজে ডাকে এবং উল্টো ওদেরকে বলা হয় যে আইনি লড়াই গেলে কিন্তু আপনারাই ফাঁসবেন, ওদের সাথে পারবেন না, ঝামেলা বাড়াবেন না, আপনাদের মান সম্মান শেষ হয়ে যাবে। আর সূর্যানির বাবা মাও বুঝতে পারে যে তাদের কতটুকু সামর্থ্য, তো তারা হার মেনে নেয় এবং আমরা দেখতে পাই সূর্যানি সবার সামনে হাত জোড়ো করে ভিডিওতে রামার কাছে ক্ষমা চায়। চিন্তা করো, এবং বলে এই ছবিগুলো আমার বোকামির ফল, আমি সবার কাছে ক্ষমা চাই। বাট এই ঘটনায় সূর্যানি অনেক ভেঙে পড়ে। আর তখন ওর মা ওকে সঙ্গ দেয়, কারণ সে তার মেয়েকে পুরোপুরি বিশ্বাস করে। আর সূর্যানির মা তখন সূর্যানিকে তার এক বান্ধবীর কাছে নিয়ে যায়। আর এরপর সন্ধ্যায় ফারার তারিক করে কি সূর্যানির সাথে দেখা করতে আসে। আর এখান থেকে জানা যায় তারিকও রামার ভিকটিম, মানে তারিকের শৈলীর ছবিও রামা সেট ডিজাইনে ব্যবহার করেছে। তো এরপর তারা দুজন সূর্যানিকে রামার বিরুদ্ধে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু রামার বিরুদ্ধে যাওয়ার জন্য তো শক্ত প্রমাণ লাগবে। আর তখন তারা তিনজন একটা প্ল্যান বানায়। এখানে ওরা জানতে পারে যে রামার এই ষড়যন্ত্রে ওই বয়স্ক ট্যাক্সি ড্রাইভারও জড়িত, আর ড্রাইভারের ফোনে অবশ্যই প্রমাণ পাওয়া যাবে। এর পরের দিন ট্যাক্সি ড্রাইভার প্রতিদিনের মতো ট্যাক্সি পার্ক করে, আর সূর্যানি আর ফারা করে কি গাড়ি
গাড়ির টায়ার ফুটো করে দেয়। আর তারিক ট্যাক্সি ড্রাইভারকে তার বাড়ি পর্যন্ত ফলো করে আর ড্রাইভারের বাড়ি গিয়ে তাকে একটা গিফট হ্যাম্পার দেয়, বলে এটা রামা পাঠিয়েছে। তো এখানে ড্রাইভার গিফটটা নাই ঠিকই, বাট তার সন্দেহ হয় যে কোনো তো গোলমাল রয়েছে। আর ড্রাইভার ইনস্ট্যান্টলি রামাকে মেসেজ করে দেয়। আর তারিক তখন ড্রাইভারকে বলে যে আমাকে একটু ট্যাক্সিতে ড্রপ করে দিতে পারবেন। ড্রাইভারও রাজি হয়ে যায় আর তারা বেরিয়ে পড়ে। বাট ড্রাইভার তখন তার জিপিএস অন করে আবারও রামাকে মেসেজ পাঠায়, মানে ঝামেলা আছে আর কি। তো কিছুদিন পর ট্যাক্সির টায়ার ফুটো হয়ে যায় আর সুযোগ পেয়ে তারিক করিকে ড্রাইভারকে অজ্ঞান করে ফেলে। আর এরপর তারিক সুরিয়ানি আর ফারা ড্রাইভারের ফোনটা নিয়ে নেয় এবং সেই রাতের ভিডিও ক্লিপ পায় যে রাতে সুরিয়ানির ছবি তোলা হয়েছিল বা ওকে নগ্ন করা হয়েছিল। এবং এখানে এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে রামাকে যে রামা কিভাবে সুরিয়ানিকে নগ্ন করে তার ছবিগুলো তুলছে। আর এছাড়া ওই ট্যাক্সি ড্রাইভারের মোবাইলে আরো এরকম অনেক মেয়ের ছবি রয়েছে। তো এরপর তারা ভাবতে থাকে কি করা যায়, কিন্তু তখন সেখানে রামা তার লোকজন নিয়ে চলে আসে এবং একটা সাইকোর মতো এখানে আচরণ করতে থাকে। আর এখানে আমরা রামার কাছ থেকে জানতে পারি সে হচ্ছে একটা সাইকো ফটোগ্রাফার, যার শখ হচ্ছে মানুষের শরীরের ভেতরে যে সৌন্দর্য রয়েছে সেটার ভেতর থেকে ক্রিয়েটিভিটি বের করে আনা। আর বুঝতেই পারছো এই সিনেমাতে এই জিনিসটা একটা প্রতীকী আকর্ষণ হিসেবে দেখানো হয়েছে। মানে একটা মানুষের আকর্ষণ তো আর শরীরের তিল টিল থাকতে পারে না, মানে এটা প্রতীক হিসেবে দেখানো হয়েছে। থাকতে পারে রেপ বা অন্যতম একটা কিছু, বাট প্রতীক হিসেবে বোঝার সুবিধার্থে এরকম করা হয়েছে। তো যাই হোক, এরপর রামা করিক ওদের কাছ থেকে ড্রাইভারের ফোনটা নিয়ে আগুন ধরিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। আর সকল প্রমাণ নষ্ট হয়ে যাওয়াতে তারিক আশাহত হয়ে পড়ে, কিন্তু সুরিয়ানি আর ফারা হার মানে না। তো এখানে সুরিয়ানি আর ফারা করে কি, ওরা যায় হচ্ছে ফটোকপি মেশিন নিয়ে কলেজে। আর তারপর ওরা রামা যার যার শরীরের ছবি নিয়েছে সবগুলো কপি বের করে কোনটা কার শরীরের ছবি, কার নাম কি, সব ছাদ থেকে ফেলে দিতে থাকে। যেমন সুরিয়ানির ছবি থেকে কোন কোন ছবি বেরিয়েছে, ফারার থেকে কোনটা, তারেকের থেকে কোনটা, এরকম সব ছবি ফেলতে থাকে এবং সকল স্টুডেন্টরা এগুলো দেখতে থাকে। আর এই সব ছবি দেখে সকল স্টুডেন্টরা বুঝতে পারে যে ফারা এবং সুরিয়ান কতখানি অসহায়, যে বড়লোকদের সাথে নেতাদের সাথে পারছেন। এবং তারা সবাই এসে করে কি সুরিয়ান এবং ফারার পাশে এসে দাঁড়ায়, কারণ তারাও হয়তো কেউ ভিকটিম রয়েছে বা কোনো সমস্যা রয়েছে এবং তারা যার যার মতো আলাদা বলে সবাই যার যার মতো শোষিত হচ্ছে। কিন্তু তারা যদি একসাথে দাঁড়ায় তারা যে কোনো কিছু হ্যান্ডেল করতে পারবে। তো যাই হোক, এই ঘটনার পরে পুরো কলেজ রামার বিরুদ্ধে খেপে যায়, রামার ফ্যামিলির বিরুদ্ধে খেপে যায়, রামা এদিকে পাগল মতো হয়ে যায় এবং পুরো কলেজের সবাই তখন রামার বিরুদ্ধে কথা বলতে শুরু করে। এবং আনগুলো তখন খেপে গিয়ে রামাকে থিয়েটার থেকে লাথি মেরে বের করে দেয় এবং হয়তো এখন রামার বিচার হবে এবং সুরিয়ানিও হয়তো তার স্কলারশিপ ফেরত পাবে এবং তার আগের সম্মান ফিরে পাবে। তো যাই হোক, এখানে জাস্ট বোঝানো হয়েছে যে সুরিয়ান একা ছিল, তার সাথে খালি ফারার তারিক এসেছে। তারপর তাদের ছোট্ট একটা অ্যাকশনে পুরো একটা রেভলিউশন আসে এবং ওই ধনী শক্তিশালী তারা কিন্তু এই ছাত্রদের সামনে বা এই জোটের সামনে টিকতেই পারেনি। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় এবং এই সিনেমাটির লাস্টের যে ফিনিশিংটা হয়েছে এটা দেখে কিন্তু আমাদের ছাত্র আন্দোলনের কথাই মনে পড়লো, যে একতা থাকলে যে কোনো কিছু করাই পসিবল। তুমি একা দুর্বল, বাট সবাই মিলে একসাথে আমরা অনেক বেশি শক্তিশালী। এবং এই সিনেমা থেকে কিন্তু তোমার অনেক কিছু শেখার রয়েছে। ট্রাস্ট নোবডি। আমরা যাদের সাথে মিশছি তাদের কাছ থেকে আমাদের ক্ষতি হওয়ার সবচেয়ে বড় সম্ভাবনা থাকে। তবে আমার সিস্টেম আলাদা। আমার সিস্টেম হচ্ছে যদি আমার কাছে তোর কিছু থেকে থাকে আমার আমি নিজে পোস্ট করে দিচ্ছি। আমি খারাপ, আমি ভালো মানুষ না, তুই আমার খারাপ বানাবি কি, আমি আগেই খারাপ। মানে এটাও একটা ফ্যাক্ট। যখন তুমি একটা জিনিস দেখে ভয় পাবে ওই জিনিসটা দেখে তোমাকে আরো বেশি ভয় দেখাবে, কিন্তু যখন তুমি একসেপ্ট করে নেবে যে না এমনিতেও যেটা হওয়ার হবে ওর কাছে আমি এমনিতেও গোলাম হয়ে থাকবো, আরো বড় ক্ষতি হবে, অমনি করতে করতে আরো বড় ক্ষতি হবে, যদি সমস্যা হয়ে যায় উই শুড ফাইট। আর এখানে সুরিয়ান কিন্তু সেটাই করেছে। ও কিন্তু গরিব মানুষের মেয়ে, ও কিন্তু ভয় পায়নি, ফাইট করেছে এবং লাস্টে কিন্তু ওর সম্মানও ছিনিয়ে নিয়ে এসেছে। তো বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।